হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো অবশ্যই সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, যেহেতু আমাদের কাছে আরও 2 মাস বেশি পেয়েছি আমরা। তো অবশ্যই আমরা ভালো করে চেষ্টা করব যাতে এই এসটিজিটি এক্সাম আমরা ক্র্যাক করতে পারি, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ অ্যান আর্কিওলজিক্যাল সোর্স অফ আর্লি ইন্ডিয়ান হিস্ট্রি? মানে এই যে আমাদের ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি পুরাণ যে ধ্বংসাবশেষ যেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি, সেটা কোথা থেকে? সেটা হলো খননকৃতি ধ্বংসাবশেষ থেকে, ঠিক আছে? মানে এই যে প্রত্নতাত্ত্বিক, মানে বেসিক্যালি এই যে এটার বাংলা হলো কি আমরা সবাই জানি, প্রত্নতাত্ত্বিক। তো এই প্রত্নতাত্ত্বিক সূত্রগুলির মধ্যে যা হলো বৌদ্ধ অবশিষ্টাংশ, যা খনন কার্যের মাধ্যমে আবিষ্কৃত হয়। যেমন অনেক কিছু আছে না, যেমন পাথর, শিলা, এরকম মহাকাব্য, বেদ, এসব কিছু পাওয়া যায়। তো সবার আগে এগুলো পাওয়ার আগে আমাদের কী করতে হয়? খনন করতে হয়। তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে যে যখন প্রশ্ন করবে একটু ক্রিটিক্যাল ঘুরিয়ে প্রশ্ন করবে, তো অবশ্যই আমাদেরকে উত্তরটা সেভাবে দিতে হবে, ঠিক আছে? তারপর হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য জৈনিজম, মানে জৈন ধর্মের যে ফাউন্ডার তিনি কে ছিলেন? তিনি ছিলেন মহাবীর। কে ছিলেন? মহাবীর। ওনাকে কি বলা হয়? জৈন ধর্মের প্রতিষ্ঠাও বলা হয়, অথবা তার ওনাকে শেষ তীর্থঙ্করও বলা হয়। তিনি কিন্তু ছিলেন 24তম তীর্থঙ্কর, ঠিক আছে? দ্য টিচিংস অফ বুদ্ধ আর মেইনলি বেসড অন, মানে এই যে বুদ্ধ ধর্ম ছিল, সেই বুদ্ধ ধর্মের মানে যেই মহৎ কাজগুলা বা বুদ্ধ ধর্মের মেইন সাইনগুলা, সেগুলো কী ছিল? চারটি আর্য সত্য এবং অষ্টাঙ্গিক পথ। কি? চারটি আর্য সত্য এবং অষ্টাঙ্গিক পথ। এই যে চারটি আর্য সত্য কী ছিল? দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের অবসান আছে, এবং দুঃখ যে নিবারণ তার পথও আছে। আর এই যে অষ্টাঙ্গিক মানে কথা বলা হচ্ছে, এই অষ্টাঙ্গিক মার্গের মাধ্যমেই দুঃখ নিবারণ করা যাবে, ঠিক আছে? হু ইজ দ্য ফার্স্ট ওমেন রুলার অফ দিল্লি সুলতান, মানে দিল্লি সুলতানের মধ্যে কোন মহিলা সুলতান ছিলেন যিনি প্রথম মহিলা হিসাবে ওইখানে রাজত্ব করেছিলেন? সুলতান রাজিয়া, আমরা সবাই জানি, ঠিক আছে? হুইচ ওয়াজ দ্য ফার্স্ট মেজর ইউনিভার্সিটি ইন অ্যানসাইন্ট ইন্ডিয়া? তো প্রাচীনকালে সবচেয়ে মেজর ইউনিভার্সিটি কী ছিল? একটা ছিল মেইন নালান্দা। এটা ভারতের প্রাচীনতম একটা মহাবিহার বা বিশ্ববিদ্যালয়। মনে রাখবে, মহাবিহার কিন্তু বিশ্ববিদ্যালয় বলে, ওকে? এটি প্রাচীন বিশ্বের অন্যতম সেরা শিক্ষাকেন্দ্র হিসেবে বিবেচিত ছিল। হুইচ রুলার ইন্ট্রোডিউস দ্য পলিসি অফ ধাম্মা, মানে কোন শাসক কি করেছে ধম্মা বা ধম্ম, ঠিক আছে? ধম্মা বা ধম্ম, এই যে পলিসিটা শুরু করেছেন সেটা হলো অশোককে, অশোক। তো অশোক যখন কলিঙ্গ যুদ্ধ করেছিল, তারপর থেকে কিন্তু তিনি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিলেন, কারণ কলিঙ্গ যুদ্ধে এত এত হত্যা হয়েছিল, এত এত ধ্বংস হয়েছিল, যা দেখে অশোকের মনটা চেঞ্জ হয়ে যায়। তারপর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং ধম্ম নীতি, ঠিক আছে? অশোকের ধর্মকে কী বলে? ধম্ম, মনে রাখবে, নীতি প্রবর্তন করেন, যা তিনি নৈতিক আচরণবিধি এবং সামাজিক কল্যাণের উপর জোর দেয়, ঠিক আছে? তারপর হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ লিটারেলি সোর্স অফ আর্লি ইন্ডিয়ান হিস্ট্রি, মানে এই যে লিটারেলি যেই আছেন, মানে কাগজে কলমে যেটা আর্লি ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে আমরা সোর্স হিসেবে পাই, সেটা হলো কি? বেদ। বেদ হলো প্রাচীনতম ধর্মগ্রন্থ এবং প্রাথমিকভাবে ভারতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সাহিত্যিক উৎস। যেমন কয়েন, স্তূপ এবং মন্দিরগুলি প্রত্নতাত্ত্বিক উৎস। তো আমাদের এখানে জানতে হবে যে যদি সাহিত্যিক উৎস বলে, একমাত্র যেগুলো লেখা আছে বেদ, যেমন মহাকাব্য আছে, তারপর আছে এখানে কি রামায়ণ, মহাভারত, এগুলো আছে, এগুলো হলো গুরুত্বপূর্ণ সাহিত্যিক উপাদান। কিন্তু যদি প্রত্নতাত্ত্বিক উৎস বলে, সেটাকে আমরা বলবো কি? কয়েন, স্তূপ, ঠিক আছে? তারপর মন্দিরগুলি, এগুলা, ঠিক আছে? তারপর দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউস বাই, মানে এখানে দেখো যে পার্মানেন্ট সেটেলমেন্ট মানে ভূমি রাজস্ব ব্যবস্থা, সেটাকে মানে ইন্ট্রোডিউস করেছিল বা সেটাকে এনেছিল লর্ড কর্নওয়ালিস। কবে? 1793 সালে লর্ড কর্নওয়ালিস কর্তৃক বাংলায় স্থায়ী বন্দোবস্ত, ঠিক আছে? মানে ভূমি স্থায়ী বন্দোবস্ত করা হয়, যা ভূমি রাজস্ব ব্যবস্থা নির্ধারণ করেছিল, ঠিক আছে?
হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ময়ূরা এম্পায়ার, মানে ময়ূরা বলতে এখানে মৌর্য, ঠিক আছে। তো এখানে ময়ূরা লেখা আছে, তো আমাদের পড়তে হবে কি মৌর্য, মানে কে ছিল ফাউন্ডার মৌর্য বংশের? চন্দ্রগুপ্ত মৌর্য। কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি কি করেছেন? তিনি মানে আলেকজান্ডার দ্য গ্রেটের ভারত ত্যাগের পর এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। তো প্রশ্ন আসতে পারে যে চন্দ্রগুপ্ত মৌর্য যখন মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন তখন ওই সময়ে তার ঠিক আগে ভারতে কে ছিলেন? তো আমাদের পড়তে হবে কি আলেকজান্ডার দ্য গ্রেটার, ঠিক আছে। তো দেখো একটা প্রশ্নের মধ্য থেকে যেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হয় সেটাই কিন্তু আমি এখানে ডিসকাস করেছি। তো যদি এরকম ভিডিও আরও পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর আমি জানি না যে এই ভিডিওগুলো সবার কাছে পছন্দ হবে কি না, কারণ এই একটা প্রশ্ন কিন্তু মানে পুঙ্খানুপুঙ্খভাবে সাথে কি কি হতে পারে। দেখো প্রশ্ন তো আমরা পড়ি, ঠিক আছে, যেমন এখানে পড়লাম যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য, কিন্তু তার মধ্যে দেখো প্রশ্নের মধ্যে আগে একটা কি ইম্পর্টেন্ট প্রশ্ন, তিনি কখন এই মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন? যখন আলেকজান্ডার ভারত ত্যাগ করেছিলেন, ঠিক আছে। তো আমাদের যদি প্রশ্ন আর এটা আসে যে চন্দ্রগুপ্ত মৌর্য যখন মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তার আগে ভারতবর্ষে কোন ব্যক্তি বা মহান ব্যক্তি ছিলেন, সেটা আমাদের মানে যদি আমাদের এক্সাম্পল থাকে আলেকজান্ডার বা অন্য কেউ নাম থাকে, যারা এই ভিডিও লক্ষ্য করবে তারাই কিন্তু এই প্রশ্ন উত্তরটা দিতে পারবে। তো গুপ্ত যুগের শাসক, তো এখানে দেখো ডাইরেক্ট লিখে দিয়েছি কি গুপ্ত যুগের শাসক। তো গুপ্ত যুগের শাসক কে ছিল? তো এখানে ছিল সমুদ্রগুপ্ত, ঠিক আছে। তো যেগুলো প্রশ্ন কিছু কিছু প্রশ্ন ইংলিশে হবে, কিছু কিছু প্রশ্ন বাংলা থাকবে, তোমাদের বুঝে নিতে হবে, ঠিক আছে। তো গুপ্ত যুগের শাসক কে ছিল? সমুদ্রগুপ্ত, ঠিক আছে। তো গুপ্ত সাম্রাজ্যের একজন শক্তিশালী শাসক ছিলেন সমুদ্রগুপ্ত। তার রাজত্বকালে প্রায়ই ভারতে স্বর্ণযুগ বলা হতো, মানে এই যে গুপ্ত সাম্রাজ্যের যে সমুদ্রগুপ্ত আছে বা ছিল, এই যে ওনার যে সাম্রাজ্য চলাকালীন, ঠিক আছে, ভারতকে স্বর্ণযুগ হিসাবে ধরা হতো, ঠিক আছে। হর্ষবর্ধন পুষ্যভূতি রাজবংশের, অশোক মৌর্য রাজবংশের, চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিল। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কি হর্ষবর্ধন পুষ্যভূতি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন, অশোক মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, ঠিক আছে। এখানে দেখো কী বলা হয়েছে যে যদি মনে করো এখানে মানে যদি কোনো প্রশ্ন করে যে কোন রাজবংশ থেকে কারা কারা ছিল, তো আমরা এখানে বলতে পারি যে যদি মনে প্রশ্ন করে যে পুষ্যভূতি রাজবংশে কে ছিল? হর্ষবর্ধন। মৌর্য বংশের মধ্যে কে ছিল? এখানে অশোক ছিল, এখানে আবার চন্দ্রগুপ্ত মৌর্য ছিল। তো আমাদের এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তো একটা জিনিস মনে রাখবে, একটা হলো মৌর্য রাজবংশ, আর একটা হলো কি মৌর্য সাম্রাজ্য। মনে রাখবে মৌর্য সাম্রাজ্য বললে চন্দ্রগুপ্ত আর মৌর্য রাজবংশ বলতে অশোক। মহাবলীপুরমের সুর টেম্পল, তো এটা কোথায়? এটা পল্লবে, ঠিক আছে। তো মহাবলীপুরমের সুর টেম্পল পল্লব রাজবংশের স্থাপত্য শৈল প্রকাশ করে, ঠিক আছে। এটি অষ্টম শতাব্দীর রাজা দ্বিতীয় নরসিংহ বর্মন বা রাজসিংহ দ্বারা নির্মিত হয়েছিল। বঙ্গভঙ্গের পর স্বদেশী আন্দোলন, তো বঙ্গভঙ্গের পর যে স্বদেশী আন্দোলন করেছিল সেটার নেতৃত্ব কে দিয়েছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1905 সালে, ঠিক আছে। বাংলা বিভাজনের পর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাংলায় স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এই আন্দোলনটি ব্রিটিশ পণ্য বয়কট এবং দেশীয় শিল্পকে উৎসাহিত করেছিল। কবে? 1905 সালে বঙ্গভঙ্গ বা বাংলা বিভাজনের পর, ঠিক আছে। ভারতে পূর্ণ জাগরণের পিতা কে ছিলেন বা পূর্ণ নবজাগরণের পিতা ছিলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে ভারতে পূর্ণ নবজাগরণের পিতা হিসেবে বলা হয়। তিনি সতীদাহ প্রথা বিলোপ করেন, বিধবা বিবাহ পূর্ণ বিবাহ প্রবর্তন করেন এবং আধুনিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তো ভক্তি আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? ঈশ্বরের প্রতি ভক্তি। কি? ঈশ্বরের প্রতি ভক্তি। ভক্তি আন্দোলনের মূল লক্ষ্য ছিল ঈশ্বরের প্রতি ভক্তি বা ব্যক্তিগত উপাসনার মাধ্যমে মোক্ষ লাভ করা। এটি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিকভাবে বিজয় বা বৈজ্ঞানিক অনুসন্ধানের চেয়ে ভক্তিকে বেশি গুরুত্ব দিয়েছিল। শেরশাহ সূরির প্রশাসনিক সংস্কার, তো ওই শেরশাহ সূরি যখন ছিল তার প্রশাসনিক সংস্কার কীরকম ছিল? ভূমি রাজস্ব ব্যবস্থা ও সামরিক সংগঠন ছিল খুবই ফ্যান্টাস্টিক, ঠিক আছে। তো শেরশাহ সূরি তার ভূমি রাজস্ব ব্যবস্থা এবং সামরিক সংগঠনের জন্য
পরিচিত ছিল। মানে বেসিক্যালি এই যে শেরশাহ সূরি তার একমাত্র কি এই যে ল্যান্ড রেভিনিউ মানে ভূমি রাজস্ব ব্যবস্থা আর হলো তার যে মিলিটারি ফোর্স, ঠিক আছে, তার জন্য তিনি কিন্তু ফেমাস ছিলেন। ওকে, তো তিনি যাবতী নামক একটি মানসম্মত ভূমি পরিমাপ ব্যবস্থা এবং একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলেন। এই দেখো এখানে যদি মনে করো ডিটেলস না পড়ে যদি তুমি এই প্রশ্ন দেখো যে এ, যাবতী নামক একটা মানসম্মত ভূমি পরিমাপ ব্যবস্থা কে প্রবর্তন করেন, তো আমরা যারা যারা এই ভিডিও লক্ষ্য করবো তারাই দিতে পারবো। অবশ্য যারা ডিটেলস পড়ে তারাও কিন্তু দিতে পারবে যে যাবতী বা জবাতি যেখানে যাই থাকে যদি এরকম কোনো প্রশ্ন থাকে এটা কার সাথে যুক্ত থাকে, এটা যুক্ত থাকে শেরশাহ সূরির সাথে। আর এটা কিন্তু একটা ভূমি রাজস্ব ব্যবস্থা, ঠিক আছে, বা ভূমি পরিমাপ ব্যবস্থা। তো শিখ গুরুদের সাথে মুঘল শাসকের সুসম্পর্ক কে তৈরি করেছিল? আকবর, ঠিক আছে। তো মুঘল শাসক আকবর শিখ গুরুদের সাথে সুসম্পর্ক মানে বানিয়েছিলেন। তিনি ধর্মীয় সহনশীলতার নীতি অনুসরণ করতেন। শিখ গুরু রামদাস এবং গুরু অর্জুন দেবের প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন। এখন যদি প্রশ্ন করে যে আকবর কোন দুই শিখ গুরুর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, তাহলে গুরু রামদাস এবং গুরু অর্জুন, ঠিক আছে। তারপর দেখো নেক্সট প্রশ্ন, আলিগড় আন্দোলনের সাথে যুক্ত কার নাম? তা আলিগড় মানে শাহ সৈয়দ আহমদ খান, ঠিক আছে, শাহ সৈয়দ আহমদ খান। আলিগড় মানে শাহ সৈয়দ আহমদ খান। তো কলিঙ্গ যুদ্ধ, অশোক, কলিঙ্গ যুদ্ধে মৌর্য সম্রাট অশোকের নেতৃত্বে সংগঠিত হয়েছিল। মানে কলিঙ্গ যুদ্ধটা আমরা একটু আগে পড়েছি অশোকের মানে আন্ডারে বা অশোকের নেতৃত্বে এটা হয়েছিল। এটা ছিল প্রাচীন ভারতের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রক্তক্ষয়ী যুদ্ধ, ঠিক আছে, যে যুদ্ধের পর অশোক কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিল, ঠিক আছে। তারপর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। দিল্লির বিখ্যাত লৌহস্তম্ভ, ঠিক আছে, দিল্লির বিখ্যাত লৌহস্তম্ভ মানে কোন যুগে হয়েছিল? এটা গুপ্ত যুগে নির্মিত হয়েছিল, ঠিক আছে। দিল্লির মধ্যে যে মেহরলিতে অবস্থিত, দিল্লির মেহরলিতে অবস্থিত বিখ্যাত লৌহস্তম্ভটি গুপ্ত যুগে নির্মিত হয়েছিল। আর এটা কে করেছিলেন? চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে। এবং এটি এমন একটা পিলার যেখানে দেখো কোনো মরিচা হয় এখনও ধরেনি, ঠিক আছে। এটা দীর্ঘস্থায়ী মরিচা মুক্ত বৈশিষ্ট্যর জন্য এটি পরিচিত। দিল্লির বিখ্যাত লৌহস্তম্ভ, ঠিক আছে, কোথায়? মেহরলিতে অবস্থিত। ইকতা ব্যবস্থা, ঠিক আছে, দিল্লির সুলতানদের মধ্যে ইলতুৎমিশ প্রথম ইকতা ব্যবস্থা তৈরি করেন। কে? ইলতুৎমিশ, ঠিক আছে। এই ব্যবস্থা সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলকে ইকতা নামে প্রশাসনিক ইউনিটে ভাগ করা হয়েছিল এবং এর দায়িত্বে থাকা কর্মকর্তাদের ইকদার, ঠিক আছে, বলা হতো ইকতাদার, ঠিক আছে, কি ইকতাদার, যারা এই মানে কর্মে থাকতো তাদেরকে কি বলা হতো? ইকতাদার, ঠিক আছে, যারা রাজস্ব আদায় করত, ঠিক আছে, এবং তারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিল। তো লাস্ট প্রশ্ন আজকের জন্য, অজন্তার গুহাচিত্র, যে অজন্তার বিখ্যাত গুহাচিত্র অজন্তার যে বিখ্যাত গুহা চিত্রকর্মগুলি মূলত গুপ্ত যুগের। কোন সময়? গুপ্ত যুগের। তো এবং সাতবাহন ও বাকেটক যুগেরও আছে এখানে। তো এই চিত্রগুলি বৌদ্ধ ধর্মীয় শিল্পকলার এক অসাধারণ উদাহরণ। তো যদি এখনের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও তোমরা চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন অল প্রেস করে রাখবে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য।